অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। গত কয়েকদিন আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার বাবু যে কথা বলেছেন, সেই কথা দ্বারা এলাকায় হিংসা ছড়াতে পারে, দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, খুনোখুনি হতে পারে, এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। মারামারি করে নিজেদের মধ্যে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো বক্তব্য দিয়েছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন। আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমারও অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন। উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো ওনার উচিত ছিল এতক্ষণ ওনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে। তেনাকে প্রমাণ দিতে হবে। তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি, থানাকে, প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছে। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে, সংবিধান কোনো জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ, যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি। ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রিডম অফ স্পিচের নামে কোনো ধর্মকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে, কোনো জাতকে নিয়ে, কোনো ঠাকুরকে নিয়ে, কোনো দেবতাকে নিয়ে, কোনো যিশুকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য, মিথ্যা মন্তব্য, যেই মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে, এই বলার স্বাধীনতা কিন্তু নাই। তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে, মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। কিন্তু প্রশ্ন এখানে আমাকে কেন যেতে হবে? কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে? সরকার তাহলে কাজ কি? সরকারের কাজটা কি? এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে আইনত ব্যবস্থা করা। তবে একটু জানিয়ে দিতে চাই, শুধু অসীম সরকার নয়, কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে, খ্রিস্টান ধর্মকে নিয়ে, দেবত্ব সম্পদ, দেবদেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, আপনাদের আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক হিসাবে তারও বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে, কলমের লড়াই জারি থাকবে, তাকেও ছেড়ে কথা বলবো না। শুধু মুসলিম সমাজকে বলেছে বলে, তাই কুরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয়। আমি ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক মানুষ যে দায়িত্ব দিয়েছেন, রাজ্যের বিধায়ক আজকে বানিয়ে দিয়েছেন, রাজ্যে ছুটতে হচ্ছে। আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মণ্ডল, সে একজন দলিত বাড়ির ছেলে, তাকে খুন করা হয়েছিল, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম, রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম, আদিবাসীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল চোপড়াতে, সেখানে পৌঁছেছিলাম, আনিসের বাড়ি পৌঁছেছিলাম, বকটুয়ে যে 11 জন মুসলমানকে খুন করলো তার বাড়ি পৌঁছেছিলাম। আমি জাত ধর্ম বর্ণ দেখি না। অসীম সরকার আজকে কুরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে ক্ষান্ত হব না, এই বার্তা আমি দিতে চাই। আগামী দিনে যদি কেউ, আজকের পর থেকে যদি কেউ কোনো ধর্ম নিয়ে, কোনো জাত নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে মিথ্যাচার ছেড়কার করে, তাকেও ছাড় হবে না, আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে, রাজ্য সরকার কি করছে? নওশাদ সিদ্দিকী ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ। কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ। আর এই ভাঙড়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয়। আমরা তো কি বলছি, ক্যামেরা
সিসিটিভি ফুটেজ বার করো, গাড়িতে কি আগুন লাগিয়েছে তাকে দেখে দেখে ধরো। সব ভিডিও পাবলিশ করলো, সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে, ভিডিও আছে। মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি তাই জন্য পুলিশ পাবলিশ করেনি। পুলিশের কিচ্ছু করার নেই, আমি পুলিশের বিরুদ্ধে নয়, এনাদের কিচ্ছু করার নেই। মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এনাদের চলতে হবে। তো এরা পাবলিশ করেনি, একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা। গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু, কে লাগালো, কাদের লোক লাগালো? মিনাখা থেকে লোক আসছিল না ক্যানিং পূর্ব থেকে এসেছিল না হাড়োয়া থেকে এসেছিল, সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি, কিন্তু ফুটেজ আমাদের কাছে নাই। যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ, এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে। তাহলে কত নামে 3000 ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে, সব জামিন আমরা করিয়েছি যাদেরকে অ্যারেস্ট করেছিল, আর আমার নামে 5টা মামলা দিয়ে দিল। আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম শিয়ালদা থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা, আমাদের মাঝপথে আটকে দিল, আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম। একটা ওই র্যালিতে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছিল বাজে? তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি, এখানেও শান্তিপূর্ণ হতো, আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে, আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে, ধর্মগ্রন্থকে অবমাননা করছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। কোনো জায়গায় আমার মনে হচ্ছে না মিলে মিশে চলার চেষ্টা করছে, কোনো জায়গায় এটা তুমি রাখো ওটা আমি রাখবো এই চলছে। তবে একটা কথা ভাই, রাজনৈতিক পরিচয় আছে, থাকবে আলাদা, সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না, কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার। যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে, সে ইসলাম ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, পার্সি হতে পারে, যে কোনো ধর্ম বর্ণ জাত তুলে যদি কেউ কথা বলে তার বাংলায় জায়গা হবে না। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা। এই বাংলাতে কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দেব না। এই বাংলা তাহের সাহেবের বাংলা, এই বাংলায় আমরা কাউকে মাথা চাড়া দিতে দেব না সাম্প্রদায়িক শক্তিকে। ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় থাকবে, ওটা থাকবে। সামাজিকভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চায় তাকে আমরা আটকাবো, এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি, আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি, এফআইআর করেছি, সে অভিযোগ দায়ের করেছি, এফআইআর হিসাবে ট্রিট করুক, করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক হিসাবে, আমি কিন্তু এটাতে কনসিডার করব না। আমি এর আগে অনেক ক্ষেত্রে, আপনি প্রশ্ন করতে পারেন, এর আগে অনেকে বলেছে বিষয়টা, আপনি এখানে রিয়্যাক্ট করেননি। সত্যি বলছি, আমি বিষয়টা দুটো কারণে রিয়্যাক্ট করিনি। ওই সেইভাবে যে এটা হয়তো মানে বলে ফেলেছে, দিশটা থেকে তিনি বলে ফেলেছে, একটা হিট অফ দ্য মোমেন্ট, উচিত হয়নি, তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, ওই জন্য আমি রিয়্যাক্ট করিনি। কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে, এই বেড়ে চলাটা আটকাতে হবে। সেই জন্য আমি আজ থেকে এখানে ওয়াদা করে যাচ্ছি, যে কোনো ধর্মের বিষয়ে একটা যদি কেউ খারাপ মন্তব্য করে, তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক, দেবে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করছে, ছেড়ে কথা বলবো না। আমরা ধার্মিক মানুষ, আমার ধর্মীয় বিশ্বাস, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো, অপর ধর্মকে রেসপেক্ট করো। তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব। হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয় রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। সকলে আমার সাথে সাথ দেবেন তো এক্ষেত্রে? কারা সাথ দেবেন একটু হাত তুলুন তো, সাথ দেবেন তো? কারণ এখানে কনসিডারের কোনো জায়গা নাই। এখানে আপনি আপনার মন আসলো, আপনি বলে দিলেন, হয়ে যাবে। ফ্রিডম অফ স্পিচের আপনি ভুল ব্যাখ্যা করবেন, গালাত ইস্তেমাল করবেন, ছেড়ে কথা আপনাকে বলবো না। আপনি কত বড়ই নেতা হয়ে যান আর যেই হয়ে যান না কেন, এটুকু মাথায় রাখবেন, এতটুকু দেশের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, ছেড়ে কথা বলা হবে না। তো আগামী দিন প্রস্তুত থাকুন। যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ
আইনত ব্যবস্থা না করে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে এক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। জবাব দিতে হবে তো নাকি? আপনি নয় তো কেউ, তো রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়ে পৌঁছালে এইগুলো না দেখতে হয়। তার জন্যই তো ভাই বিজেপিকে আটকালো কেন? এই দিন না দেখতে হয়। তাহলে বিজেপিকে আটকালো এই দিন না দেখতে হয়। মালদা মুর্শিদাবাদে অন্যান্য পার্টিদেরকে নীল করে দিয়ে সব তৃণমূল হয়ে গেল। তারপরেও যদি এই দিন দেখতে হয় তাহলে আপনার থাকা না থাকা সমান। যাক, আমি এটা রাজনৈতিক মঞ্চ নয়, আপনাকে রাখবো না, ফেলে দেবো কথা আমি বলবো না, কিন্তু প্রশ্ন আমি আপনাকে করব যে আপনার সরকার এখনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন? আপনারা অবাক হবেন এখনো পর্যন্ত ওয়াকাফ নিয়ে মামলা, ওয়াকাফের নামে যারা প্রতিবাদ করেছিল এখনো পর্যন্ত অনেককে মমতা ব্যানার্জি জেলের মধ্যে আটকে রেখেছে। ভাবতে পেরেছেন? সে তার অধিকারের কথা বলতে নেমেছে, আটকে রেখেছে, তাও সমাজসেবী। আমার সাথে এই কদিন আগে জানলাম, আমি তাদের ডিটেলস নিয়েছি, আমি আইনি লড়াই করব, তাদেরকে জামিন করানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখনো আটকে রেখেছে তো মমতা ব্যানার্জি। তারা সমাজসেবী, এটুকুই আপনাদের বলি। যখন তাদেরকে ডেকে নিয়ে আসে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তোমরা এটুকু একটু সামাল দাও, মানে ভালো লোক, এই মরিচা ভাই ভাই সঙ্গ, এখানে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না, সভাপতি সম্পাদককে ক্লাবের ডাকছে, এই তোরা আয় ভাই একটু সামলাটা, হয়তো লোকাল ছেলে, ক্লাবের ছেলে, এই ভাই একটু দেখ করে তো। যারা এই কাজ করেছে, অর্থাৎ সামালে যায়, ভাই তোমরা চুপ করো, গ্রামের মানুষ ভাই এলাকায় অশান্তি করবে না, যারা এই কাজটা করেছে সেই ধরনের নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রেখে দিয়েছে। আর যে প্যাটিস বিক্রেতা, তাকে যারা প্রাণঘাতী হামলা চালালো, সকাল ভোরে ধরলো, সকালে জামিন হয়ে গেল। তাহলে এই দ্বিচারিতার আপনারা একটু মাথায় রাখুন। জবাব দেবেন কি দেবেন না এই মঞ্চ থেকে আমি বলতে পারবো না ভাই, এটা একটা ক্লাবের মঞ্চ, এই জবাব দেবেন কি দেবেন না আমি পরে বলবো, কিন্তু এটুকু শুধু মাথায় রাখুন। ওটা হচ্ছে দুর্গাপুর গরুকাণ্ড দেখেছিলেন? আমি পৌঁছেছিলাম তো। কে পৌঁছেছিল? ভাঙড়ের বিধায়ক পৌঁছেছিল তো, আর কেউ যায়নি। এফআইআর কে করলো? ভাঙড়ের বিধায়ক। বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করছে ভাঙড়ের বিধায়ক, আবার ভাঙড়ের বিধায়ক বিজেপির দালাল। যাবেন কোথায় ভাই? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি বলে ভাঙড়ের বিধায়ক, আবার শুভেন্দু অধিকারী নাকি দালাল ভাঙড়ের বিধায়ক। কদিন আগে তো শুভেন্দু অধিকারী নিয়ে আমি বড় লেখা লিখেছি। আবার সব সময় আজকেও বলছি, বাংলায় যদি শান্তি ফিরাতে চান মমতা ব্যানার্জির উচিত হবে শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বাংলায় শান্তি ফিরে যাবে। আজকেও বলছি আমি, শুভেন্দু বাবু যতদিন জেলের বাইরে থাকবে বাংলায় এই ধরনের অশান্তি লেগে থাকবে। কারণ শুভেন্দু বাবুর কথা শুনে তোরা ইন্সপায়ার হয়ে বলছে, আর মেন মাথাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে বাকি ইঞ্জিল জেলে, বগি তো সেই হয় জেলে যাবে, নাহলে বলে জেলের বাইরে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো জায়গায় আর যাবে না। তো বুঝতে পারছেন? তা আপনারা আপনাদের মাথায় এটুকু রাখুন যে আপনার দুর্গাপুরে গরুকাণ্ডের বিষয়টা ধরছিল না, আমি তো গিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম, না ধরলে হতো কি বুঝতে পারছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকর্তা ধরেছে, ধরে কিছুদিনের মধ্যেও জামিনের ব্যবস্থা করে দিল। তাও আমি একটা উদাহরণ দিচ্ছি, এতে আপনার বনগাঁতে শত্রু দেশ, প্রতিবেশী শত্রু দেশ আছে একটা, ওই দেশের পতাকা লাগিয়ে দিয়েছিল। এই কার বাচ্চাটা ছুটাছুটি করছে, ধরো মামা, দেখে তুলে দাও। ওই দেশের পতাকা এখানে লাগিয়ে মুসলমানদের নামে দোষ দেওয়ার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে, কোর্টে তুলেছে, জামিন হয়ে গেছে। কেন? খোঁজ নিয়ে দেখুন, পিপি হয়তো উপস্থিত ছিল না। পিপিটা কে নিয়োগ করবে? নওশাদ সিদ্দিকী নয় তো, সরকার, মমতা ব্যানার্জি। পিপি না দিলেই তো জামিনের বিরোধিতা করার উকিল নেই। উকিলটা সরকারি উকিলকে আমরা পিপি বলি, এটাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর বলে নাকি, এইটাই বলে তো। তো সরকার নিয়োগ করবে, তাহলে না দেওয়ার ফলে ওনার উকিল বললো আমার লোক নির্দোষ, কিন্তু এদের নির্দোষ নয়, এটা চ্যালেঞ্জ করবে এটাকে পিপি নেই, নির্দেশ করে বার করে চলে। পিপিটা কেন গেল না, কার নির্দেশে গেল না, এটাও আপনাকে খুঁজতে হবে। দিদিমণির নির্দেশে পিপি যায়নি। তাহলে এইভাবে আপনাকে আমাকে বারবার বোকা বানানো হচ্ছে। আর আমার বাড়ির ছেলেটা যেটা একটু ন্যায়ের কথা বলছে, ধরে জেলের মধ্যে রেখে এখনো জেলে আছে, জামিন পাচ্ছে না।
একটু আপনাকে এবার চোখ কান খুলে চলতে হবে। আপনি মানে শুধু ভাঙড়ের মানুষের কথা বলছি না, রাজ্যের মানুষের কথা বলছি। যে সাপ হয়ে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ, বর্ণগত জাতিগত কোনো ভেদাভেদ থাকবে না, সমাজ ব্যবস্থা নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ওই সমাজ ব্যবস্থা আপনাকে আমাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার ক্ষমতাও সংবিধান আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। আর্টিকেল 326, আর্টিকেল 326 আপনার ভোটদানের স্বাধীনতা। আগামী 5 বছর পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থা কেমন থাকবে তার ক্ষমতা ইভিএম মেশিনে আপনি প্রয়োগ করতে পারেন। এবার আপনাদের ক্ষমতা ওই জায়গায় আপনারা সঠিক জায়গায় প্রয়োগ করুন, ভালো সমাজ ব্যবস্থা আনবেন। অনেক বক্তব্য দিলাম, কটা বাজে গো? আচ্ছা, ধন্যবাদ সকলকে। আমি আবারও ধন্যবাদ জানাবো মরিচা ভাই ভাই সংঘের নেতৃত্বদেরকে, সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার সহ যারা আছে। আবার আমার ভালোবাসার মানুষ আমাদের আব্দুল কাইম ভাই আছেন, সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। তবে বছরে একটাই সামাজিক কাজ করলে হবে না, একাধিক কাজ করে যেতে হবে। একটা শুধু কাজ করলে, আমরা গত বছর এসেছি, এই বছর এসেছি না, এই শুধু একটা করলে হবে না, অনেক সামাজিক কাজ আছে। আমাকে ডাকবেন, আমি আসবো। আমার পার্টির প্রোগ্রাম ছেড়ে আসবো, আমি সামাজিক কাজে আমি কথা দিয়ে যাচ্ছি। কেমন সামাজিক কাজ? আপনারা একটা প্রোগ্রাম করুন, বাল্য বিবাহ রোধ আইনের বিরুদ্ধে। 18 বছরের নিচে কোনো মহিলাকে বিবাহ দেওয়া যাবে না, এটা আইনের পরিপন্থী। সেটা নিয়ে একটা র্যালি করুন বা একটা প্রোগ্রাম করুন, মহিলারা থাকবে, বাপেরা থাকবে, গার্জেনরা থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সেখানে উপস্থিত হব। প্রোগ্রাম রাখুন পণ প্রথার বিরুদ্ধে, পণ নিয়া বিবাহে পণ নেওয়া দেওয়াটা অবৈধ, সে বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেখানে আমি থাকব। আলোচনা করুন কৃষকদের কি কি অধিকার পাওয়ার দরকার, কি কি পাচ্ছে না, এই ধরনের একটা প্রোগ্রাম এই ধরনের এই জায়গাতেই করবেন। ডাকবেন, আমি আসবো, আমার যতটুকু জ্ঞান আছে বলবো। প্রয়োজনে যদি বলে করেন কৃষকদের কি কি অধিকার পাওয়া দরকার, কি কি পাচ্ছে না, এই জন্য ভাইয়ান আপনাকে বা বিধায়ক সাহেব আপনাকে একটা এক্সপার্ট দিতে হবে, ভালো বক্তা দিতে হবে এই বিষয়ে যারা জানে। তাও আমি কথা দিচ্ছি, আমি একজন ভালো একাধিক ভালো বক্তাকে পাঠাবো। বক্তা মানে যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তারা আপনাদেরকে বলবে। মানে আপনারা এই ধরনের সামাজিক প্রোগ্রাম করুন, আমি আপনাদের কথা দিচ্ছি আসবো। এই প্রোগ্রাম করতে পারেন। ছেলেরা এখন ওভার স্পিডে বাইক চালাচ্ছে, এটা যাতে কন্ট্রোলে আসে। ইয়াং ছেলেদেরকে নিয়ে একটা মোটিভেশনাল সেমিনার হোক। সেমিনার মানে ভাববেন না বদ্ধ ঘরের মধ্যেই না, এখানে একটা সেমিনার লাগিয়ে দেবে। আমাদের ভাই যেমন টাকা তেমন, আমরা বদ্ধ ঘর পাবো কোথায়? পয়সা করি কম, রাস্তায় করে দেবো। বা আমাদের মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী কিভাবে গাড়ি চালাতে হবে, হেলমেট পরা দরকার, এইটা নিয়ে আমাদের ছেলেকে সচেতন করা দরকার। এই প্রোগ্রাম যদি আপনারা রাখেন, আমাকে ডাকেন, আমি কথা দিচ্ছি আসবো। এই ধরনের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আপনাদেরকে নিতে হবে, ছোট্ট ছোট্ট করে হোক না। আমি ভাঙড় জুড়ে দরকার নেই আপনি আপনার এখানে 30টা ইয়াং ছেলেকে আমার বুঝাতে হবে। আমার যত ছেলেদের ইয়াং ছেলে মেয়েদের সাথে দেখা হয়, বিশেষ করে ছেলেদের, আমি বারবার একটা কথা বলি, বাইক আসতে চালাবে। আমি বারবার কথা বলি, বাইক আসতে চালাবে। প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু ভাঙড়ে না, ভাঙড়ে তো অহরহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওভার স্পিড বাইক চালানোর ফলে 4 চাকা হলে তাও একটা বাঁচার সম্ভাবনা থাকে, বাইক হলে তো আগে পড়লে নিচের শরীর একদম খাই হয়ে যাবে একদম। আর হচ্ছে লাখ টাকার বাইক চেপে করছো, যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, শ্মশানে কবরস্থানে যদি তুমি চলে যাও, বাইকটা চালাবে ভাই কে? লাখ টাকা, তাহলে বাইকটা কেনার কি দরকার ছিল? এই ধরনের আপনারা প্রোগ্রাম রাখুন। কেরিয়ার কাউন্সিল, চাকরি বাকরি কোথায় পাবে, এই ধরনের প্রোগ্রাম রাখুন, আমি আসবো। যদি বলেন ভাইজান আপনাকে 2টো লোক দিতে হবে, ভালো বক্তা, এই সম্পর্কে যারা জানে, তাদেরকে নিয়ে আসবো। প্রোগ্রাম রাখুন, গার্জেনদেরকে ডেকে রাখুন, মায়েদেরকে বসাবেন। কি আপনার ফিউচার প্ল্যান মিন্স ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে শিক্ষা নিয়ে সেমিনার করুন, কি পড়াশোনা করবে, কোন দিকে লেগে যাবে। আপনাদের বলে রাখি, পৃথিবীতে প্রায়
22,000 কোর্স আছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সব কোর্স আমি জানি না, আমি শিক্ষা নিয়ে যারা বিশেষজ্ঞ তাদের মুখ দিয়েই শুনেছি। আমি ক্লিয়ার করে দিই, কারণ আমার যারা অ্যান্টি এটা কাটিং করবে, বলে দিলাম ভাই। যারা শিক্ষা বিষয়ক তাদের সাথে শুনলাম, পৃথিবীতে প্রায় 22,000 কোর্স আছে সারা পৃথিবী জুড়ে, যারা পড়াশোনা করা যায় এবং দিনের শেষে পড়াশোনা করার পরে কিছু ইনকামেরও রাস্তা থাকে। তো সেই বিষয়ে 22,000 কোর্স আমার মাথায় ঢুকলে আমার মাথা হ্যাং হয়ে যাবে। কিন্তু বর্তমান যুগের যে চাহিদা, তোমার বাড়ি এখানে? ও আচ্ছা আচ্ছা, তো পুরাতন ছেলে তো। বর্তমান যুগের যে চাহিদা, সেই সাবজেক্টগুলো কি কি, ফিউচার কি আছে। কারণ আপনি বাংলায় অনার্স করলেন, আজকে চাকরি নাই। পিএইচডি করছেন, মাস্টার্স করছেন, চাকরি নাই। আমি ওটার বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আপনি যদি আপনার ছেলেটাকে ওটি টেকনিশিয়ান বানাই, প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল, হ্যান ত্যান, সেখানে গিয়ে অন্তত রুজি রুটির জায়গাটা করে নেবে। এই তো মেডিকেল ফিল্ডে আছে। আপনার ছেলেটাকে অন্তত যদি বিফার্ম না সিফার্ম বলে, গো কি ফার্ম না, বিফার্ম না সিফার্ম বলে, যেটা বিফার্ম বা যেগুলো আছে যেগুলো করায়, ওই সার্টিফিকেটটা ভাড়া দিয়ে 10,000 টাকা 8,000 টাকা ভাড়া পাবেন। এই ড্রাগসের যে লাইসেন্স হয় না, যে ঔষধের দোকানের লাইসেন্স হয়, তো ওই লাইসেন্স ভাড়া নিয়ে চলে। সব ঔষধের দোকানের নিজস্ব লাইসেন্স নয়, ভাড়া নাই। ওই সার্টিফিকেট ভাড়া মাস গেলে 8,000 টাকা 6,000 টাকা, যেখানে যেমন মূল্য সেটা নিয়ে চলে। তাহলে আপনার বাড়ির ছেলেটাকে যদি ওই কোর্সটা করার কথা বলি, কোর্সটা করলো, সে যদি চাকরি পেয়ে যায় ভালো কথা, বা দিনে সে কোর্স করার পরে সে নিজে ঔষধের দোকান খুলে বসতে পারলো। আর না করলেও সেই ছেলেটি কিন্তু ওই সার্টিফিকেট ভাড়া দিলে 8,000 টাকা মাস গেলে সংসার খরচটা চলে আসলো। এবার ও বাকি টাইমটা বাপের সাথে সহযোগিতা করলো, মাঠে গেল বা একটা দোকান করলো, যা করলো আলাদা জিনিস। তো এই ধরনের কোর্সগুলো আছে। লাইব্রেরি সায়েন্স এখন খুব ডিমান্ড। এআই নিয়ে এখন বিশাল মার্কেট আসছে আগামী দিনে। এআই ইউনিভার্সিটি হতে চলেছে আগামী দিনে। তো এইগুলো একটা সাবজেক্ট। তো এই সাবজেক্ট আপনার বাড়ির ছেলেটাকে বোঝাতে হবে। 9, 10, 11, 12 পড়ে, ওই তার একটা সেমিনার করেন। আমি আসবো, আমার বেশি জ্ঞান নাই, আমি 2জন প্রফেসর নিয়ে আসবো হয়তো, যদি টাইমিং হয়ে যায়। আমি তাও বলছি এআইকে নিয়ে যদি হয়, এআই এর ওপরে যিনি এক্সপার্ট, আমার খুব জানাশোনা একজন আছেন, তিনি তাইওয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ করেন। তিনি যদি আমাদের পশ্চিমবাংলার মানুষ, হ্যাঁ, তিনি যদি বাড়িতে ওই সময় থাকেন, এটাও কথা দিচ্ছি, তাকেও আমি নিয়ে আসবো, সমস্ত দায়িত্ব আমার তাকে নিয়ে আসার। তো এই ব্যবস্থাগুলো আমাদের কি করতে হবে, শুধুমাত্র এটা দরকার। বছরে একটা রক্তদান শিবির, 2টো ফুটবল খেলা দিলে হবে না। আমি খেলা, ভাই ক্লাব খেলা রিলেটেড, আমি তার বিরুদ্ধে না। আমি নিজেও প্লেয়ার ছিলাম, আমিও ভলিবল প্লেয়ার ছিলাম, তাহলে আমি এর বিরুদ্ধে বলতে পারবো না। এগুলোর সাথে সাথে এই সামাজিক প্রোগ্রামও নিতে হবে। ক্লাব, সংঘ, সোসাইটি সমাজকে একটা বার্তা দেবে। সকলে ভালো থাকবেন, আগামী দিনে এই কাজটা করেন। তৌফিক ভাই, এই মাথাটাও দিতে হবে। আর আমাদের লালটু ভাই কোথা? আচ্ছা আচ্ছা, ওই তো আছে। এগুলো করতে হবে, এই প্রোগ্রামগুলো নিতে হবে। তারপরে ধরো হেলমেটের, আপনার ট্রাফিক আইন বিষয়ে, মোটর ভেহিকলস অ্যাক্ট, আপনাদের লোকাল থানা আছে, কাশীপুর থানা যিনি চার্জেন আছেন, সাহেবকে ডাকবেন, বা তার থানার পক্ষ থেকে আসবে, তারাও একটা আধ ঘন্টার ক্লাস নেবে। থানার পক্ষ থেকে এসে বলবে আইন কি কি আছে না আছে। তারাও কখন বলবে হেলমেট না খুলে গেলে, না পড়লে এত টাকা ফাইন। আমি কিন্তু ফাইন মানে এগুলো বলে মাথায় ঢুকে পড়ে, বাবা এত টাকা ফাইন, হেলমেট পরে ঘুরতে হবে। আর তুমি হেলমেট পরলে তোমার কেন হেলমেটটা পরতে বলা হচ্ছে সে বিষয়ে তিনারা আমার থেকে বেশি তারা জানে। তারা সবসময় এইটাই তাদের কাজ। সে বিষয়ে বললে তাহলে একটা ইয়ং ছেলে মেয়ে মাথায় ঢুকবে কেন হেলমেটটা পরতে বলা হচ্ছে। শুধু কি আইন না, আমার ওতে দুর্ঘটনা ঘটলে আমার প্রাণটাও বাঁচতে পারে। কারণ হাত পা ছিঁড়ে গেলে, হাত ছিঁড়ে কেটে বেরিয়ে গেলেও মাথাটা যদি ঠিকঠাক, প্রাণে বাঁচবো। আর মাথায় যদি চোট খেয়ে যায়, রক্ত বেরোচ্ছে না কিন্তু মাথায় চোট খেয়ে গেছে, প্রাণে মারাও যেতে পারে। তো এইগুলো আমাদের পুলিশের লোকেরা বলবেন, যারা এটা তার পার্টির প্রোগ্রাম হবে না, তো পুলিশ প্রশাসনের লোককে স্টেজে কেন উঠবে? যদিও তৃণমূলের সিম্বলওয়ালা প্রোগ্রামে পুলিশ উঠে পড়ছে আজকাল। যাক, ওটা আর হবে না আশা করছি।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা রক্ত দিতে বাকি আছে আপনারা আসুন, রক্তদান শিবিরের কাজ চলছে, আপনারা রক্ত দিন। পরিশেষে আবারও বলবো, আজকে যারা রক্ত যোদ্ধা তাদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাই, চকমরিচা ভাই ভাই সংঘের কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই, আজকের এই প্রোগ্রামের যারা অতিথি এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, দর্শকের আসনে যারা দীর্ঘক্ষণ বসেছিলেন শ্রোতাবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই, মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই, এবং মায়েরা, বিশেষ করে মায়েরাও হেভি অংশে রক্ত দিচ্ছে, মায়েদেরকে ধন্যবাদ জানাই। তবে ভাঙড়ের মায়েরা যা রেকর্ড করেছে রাজ্যের কোনো জায়গার মায়েরা করতে পারেনি। আমি আমি আপনাদের বলি, আমি বিধায়ক হিসাবে দেখছেন প্রতিটা অঞ্চলে আমাদের একটা রক্তদান শিবির চলছে। আমি রক্তদান যখন কভার হয়ে যাবে আমি একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করব। কত মহিলা, কত পুরুষ, কত ডোনার, কি হয়েছে না হয়েছে বিস্তারিত সেখানে আমি বলবো। আমি আশা করব, আশা নয় বাস্তব বলছি, সারা পশ্চিম বাংলায় যত না ব্লাড দেওয়া হয় ভাঙড়ে, তার থেকে কোন ভাঙড়ের বিধানসভার সাথে কেউ টক্কর দিতে পারবে না। এবার ভাঙড়ে বিভিন্ন রাজনৈতিক দল করে, সামাজিক সংগঠন সবটাই তো আমাদের। আরে ভাই, আইএসএফ করা মানেও ভাঙড়ে, তৃণমূল করা মানেও ভাঙড়ে, বিজেপি যদি করে সেও ভাঙড়ে, সিপিএম যদি করে সেই ভাঙড়ের লোক ভাঙড়ের নাম হবে, চকমরিচা ভাই ভাই সঙ্গে করছে সেই ভাঙড়ের নাম হবে, যা হবে ভাঙড়ের নাম হবে। তাহলে ভাঙড় এত রক্ত দেয়, সারা বাংলায় কোনো বিধানসভা দিতে পারেনি, কিন্তু ভাঙড়কে খারাপ করে দেখানো হচ্ছে, এটাই আমরা বন্ধ করতে চাই। ধন্যবাদ। দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নীরবতার কারণে একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে আমার আপনার বাড়ির ছেলেরা। কোনো সময় সোমনাথ দেবনাথ মাথা কাটা দেহ উদ্ধার হচ্ছে, তো কোনো সময় লাশ হয়ে জুয়েল বাড়ি ফিরছে, বা আগুনে দগ্ধ হয়ে পুড়িয়ে মেরে দিয়ে আফরাজুলকে বাড়ি পাঠাচ্ছে, বা গোমাংস আজ রান্না করছে অপবাদ তুলে হরিয়ানাতে সাবির মল্লিককে পিটিয়ে খুন করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এটা রাজ্য সরকার যদি চায় এটা দমন করতে পারবে, আটকাতে পারবে, কিন্তু জানি না কি কারণে উচ্চবাচ্য সেই অর্থে করছে না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণ, পশ্চিমবাংলা থেকে উড়িষ্যায় 20,000 বাঙালি শ্রমিক কাজ করে, সংখ্যাটা মনে রাখবেন, মাত্র 20,000 বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লাখের অধিক উড়িয়া পশ্চিমবাংলায় কাজ করে। আমরা ইনক্লুসিভে বিশ্বাসী, পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, সবাইকে আপন করে নিতে জানি। আমি বলছি না তাড়িয়ে দাও, এতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একবার এই হুঙ্কারটা দেয় যে আমার 20,000 বাঙালিকে তুমি প্রোটেকশন দিতে পারছো না, তোমার 3 লক্ষকে আমার বাঙালি ভাইয়েরা বুকে আগলে রেখেছে, আমার কলকাতা পুলিশ, আমার বেঙ্গল পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আমার এখানে রুজি রুটি কামাচ্ছে, উড়িষ্যায় টাকা পাঠাচ্ছে, কোনো একটা উড়িয়া ভাইয়ের পশমে আমরা টাচ হতে দিয়েছি আর দেবও না। তাহলে আমরা যদি 3 লক্ষ উড়িয়াকে আমার ভাই হিসাবে বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 20,000 বাঙালিকে উড়িষ্যা সরকার কেন আগলে রাখতে পারবে না? এতটুকু কথা মমতা ব্যানার্জি যদি হুঙ্কার দেয়, 24 ঘন্টা যাবে না, হিংসা বন্ধ হবে কি হবে না ভাই? কারণ এটা বুঝে যাবে উনি 20,000 ফেরত নিয়ে আসবে, 3 লাখকে পাঠিয়ে দেবে। এই 3 লাখ তো কোনো অন্যায় করেনি ভাই, এই 3 লাখ কি কোনো অন্যায় করেছে? তাই বিনা অন্যায় ফিরে যেতে হবে। এই 3 লাখ যখন যাবে, পরিবার পিছু আমি 3 জন করে ধরি, 9 লক্ষ মানুষ রাস্তায় নামবে, উড়িষ্যার রাস্তায় নামবে। তাহলে উড়িষ্যা সরকারকে জবাব দিতে হবে। উড়িষ্যার বিজেপি সরকার চলছে, উড়িষ্যার বিজেপি সরকার না সমস্যায় পড়ে, তার জন্য হয়তো আমাদের সরকার নীরবতা পালন করছে। এটা আপনাদেরকে প্রশ্ন আমি ছেড়ে দিলাম। তাহলে উড়িষ্যার বিজেপি সরকার না ফেতনায় এই প্রশ্ন সম্মুখীন না হয়, তার জন্য আমার বাঙালি ভাই মার খেয়ে লাশ হয়ে ফিরছে। তখন লাশ হয়ে ফিরছে মানে এক্সট্রিম পর্যায়ে, তাহলে অত্যাচার কি চলছে এটুকু ভাবুন। কি বলছি বুঝতে পারছেন? লাশ হয়ে ফিরছে মানে একদম লাস্ট স্টেজ। তার আগে যে একাধিক স্টেজ, মার খাওয়া, এন খাওয়া, তান খাওয়া, দেখতে পাচ্ছেন না ভিডিও আসছে। তাহলে এইটাকে রোধ করাতে হবে কি হবে না? কে রোধটা করবে?
এবার আপনি গিয়ে রোধটা করতে পারবেন না, দাঙ্গা লেগে যাবে। আপনাকে আমি রোধ করতেও বলছি না, আপনি ভোট দিয়ে একটা সরকার তৈরি করেছেন, সেই সরকার তো করবে এটা, এটা করছে। আমি একজন বিধায়ক হিসাবে বক্তব্যটা রাখতে চাই, এবং এটা আমি বিধানসভায় প্রস্তাবও রেখেছিলাম, এই বিষয়ে আমি রেখেছিলাম। আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক, একটা করে নোডাল অফিসার। উড়িষ্যায় কোনো সমস্যা হচ্ছে, উড়িষ্যাতে একটা অফিসার রাখা হোক। উড়িষ্যাতে আমাদের ভবন আছে, যেমন পশ্চিমবাংলায় উড়িয়াদের মানে উড়িষ্যার মানুষের জন্য ভবন আছে, উড়িষ্যাতে আমাদের ভবন আছে। না থাকলে বানাতে হবে, থাকাটা স্বাভাবিক, আমি এমনি বলছি, না থাকলে বানাও। তো উড়িষ্যাতে একটা অফিসার নিয়োগ থাকবে। উড়িষ্যায় যত বাঙালি শ্রমিকরা আছে, কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণিক ওনাকে ফোন করবে, উনি উড়িষ্যা সরকারের সাথে কোঅর্ডিনেট করে এটা সমাধান করবে। এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম। ভুল করেছিলাম কি খারাপ করেছিলাম বলেন? এটা পরিযায়ী শ্রমিকরা বাঁচবে, অত্যাচারের হাত থেকে বাঁচবে, এটা ভাঙড়ের বিধায়ক দিয়েছে। সহ্য হয়নি, ভালো কথা বলছি, ওই জন্য তুই জেল খাট, আমাকে দিয়েছে, জেল খাটিয়েছে, উপহার দিয়েছে। তা এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সরকারকে সোচ্চার হতে হবে। আর সরকার তখনই ঘুম ভাঙবে যখন আপনি আমি সাধারণ মানুষ এটা নিয়ে যত বেশি চর্চা করব। সরকারের এখন ঘুম ভেঙেছে কি বলুন তো, আপনার ভোট বেরিয়ে যাচ্ছে, ওই জন্য দুটো ঈদে 4 দিন ছুটি দিয়েছে, এতদিন দেয়নি। তো এইভাবে ঘুম ভাঙাতে হবে। আমাদের 5 দিন চাই, ঈদের 3 দিন, বকরা ঈদের 2 দিন। আগামী দিনে দেবে, চাপ নেই, দেবে। আপনার একটু ঘুম ভাঙুন, নড়াচড়া করুন, দেবে। নড়াচড়া করলেই পাবেন। আর নড়াচড়া না করলে যদি মেঘ না চাইতে পানি এসে যেতে, তাহলে মেঘ কেন চাইবো আমি ভাই? এই হচ্ছে পরিস্থিতি। এত ভুল করে ফেলেছি ওয়াকআপ টওয়াকআপ ওবিসি নিয়ে, কিছু ক্ষততে মলম লাগাচ্ছে। 4 দিন আমার পাওন আমি পাচ্ছি, কিন্তু ওয়াকআপ আমি ভুলে যাব না। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গাকে আমি ভুলে যাব না। অন্যায় আমার সাথে হয়েছে, আপনি বিজেপির সাথে সেটিং করেছে। তো আপনি 4 দিনের জায়গায় 400 দিন যদি বছরে আপনি এক্সটেন্ড করে বার করতে পারেন, 365 দিনই ছুটি, তাও আমি কিন্তু ভুলবো না। মাথায় থাকবে তো? কারণ আপনি আমার ধর্মস্থান নিয়ে ছেড়কার বিজেপি করছে, আপনি সহযোগিতা করেছেন। তাহলে আমার মাথায় থাকলে এটা নিয়ে চর্চা করলে মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি চাপে পড়বেন এবং সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। এবার আসা যাক, গত কয়েকদিন আগে